দিনের পর দিন নকশালপন্থী, আরবান নকশাল, মাওবাদী, মাকু, সেকুদের চাষ হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নামে যে অভিযোগ, সেইখানে কি পরিস্থিতির মধ্যে স্টুডেন্টরা র্যাগিংয়ের শিকার হয় তা তো আমরা আজ থেকে জানি না। আমরা 2001 সাল 2002 সাল সেই সময় থেকে দেখেছি একাধিক ছাত্র মৃত্যু হয়েছে সেখানে র্যাগিংয়ের শিকার হয়ে, এবং সেখানে যারা ইনভলভ ছিল তারা মানে কোনো না কোনোভাবে বামেদের কোনো না কোনো সংগঠনের সাথে যুক্ত ছিল, তা আমরা পরিষ্কার জানি। কিন্তু মুখ্যমন্ত্রী 11 সালের পরে যখন 14 বছর সরকার চালিয়ে নিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের সরকার এদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিল, এটা আমার প্রথম প্রশ্ন। আজকে এই যে ইন্দ্রানুজরা যারা রাস্তার ওপর দাঁড়িয়ে এরকম শিক্ষামন্ত্রীর গাড়ির টায়ারের হাওয়া খুলে দিচ্ছে, যতটা অভিযোগ জানতে পারা গেছে, ছবিও দেখা একদম, এবং যতটা আমরা শুনলাম যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, সেখানে নাকি ব্রাত্যবাবু কাউকে গাড়ি চাপা দিয়ে দিয়েছে ইন্দ্রানুজকে। তো আমার কথা হচ্ছে, আজকে গাড়ি চাপা কেন দিতে হবে ব্রাত্যবাবুকে? তার আগে তো মাননীয়ার উচিত ছিল এই ইন্দ্রানুজদের গ্রেপ্তার করা। যারা রাষ্ট্র ধ্বংস হোক এই সমস্ত স্লোগান নিজেদের ফেসবুক হ্যান্ডেলে প্রকাশ্যে পোস্ট করছে, তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নেয়নি কেন? আজকে আপনি দাঁড়িয়ে আজকে ব্রাত্যবাবুর গাড়ির তলায় পড়েছে ইন্দ্রানুজ, কিংবা সেখানে কোনো একটা বিশৃঙ্খলা হচ্ছে, তা নিয়ে অনেক আলোচনা, অনেক চর্চা হচ্ছে, কিন্তু সেই দিন তো মুখ্যমন্ত্রীর প্রোটেস্ট করা উচিত ছিল, যেই দিন ওনার রাজ্যে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করা হয়েছিল, এবং এই আক্রমণ কিংবা চক্রান্তকারীদের মধ্যে এই ইন্দ্রানুজদের সংগঠনের একাধিক মানুষের নাম উঠে এসছে। পুলিশের নাকের ডগায় দাঁড়িয়ে আমরা দেখতে পেয়েছি মাওবাদী যারা স্বীকার করছে নিজেদের, তাদের পুলিশ গ্রেফতার করছে না। লজ্জা লাগে যে আজকে যে পশ্চিমবঙ্গে আমরা দাঁড়িয়ে আছি, যার নেতৃত্বে আজকে সরকারটা চলছে, সে যদি এদের প্রচ্ছন্ন মদত দেয়, তাহলে আজকে ব্রাত্যবাবু কালকে মুখ্যমন্ত্রী আক্রান্ত হতে পারে। কিন্তু ব্রাত্যবাবুর এটাও বোঝা উচিত, কিংবা ব্রাত্যবাবুর এটাও জানা উচিত যে ব্রাত্যবাবুর এখন এসএফআই কিংবা সিপিএমের অভিভাবক হলে চলবে না। কারণ ব্রাত্যবাবু যে ওই যে ঘটনা, এই রকম যে কোনো একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারতো, এটা ব্রাত্যবাবুদের ইন্টেলিজেন্স জানতো না। আমরা তো জানতাম যে সেইখানে নাকি স্টোন চিপ থেকে শুরু করে লোহার রড মজুত করে রাখা হয়েছিল, কারণ যে বৈঠকটা হবে তারপরেই এরা এই লোহার রড, স্টোন চিপ এইসব নিয়ে আক্রমণ করবে। তো যাদবপুর ইউনিভার্সিটিতে তো ফার্স্ট অফ অল পর্যাপ্ত পুলিশ বাহিনী থাকা উচিত, পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী থাকা উচিত, পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা থাকা উচিত। সেই জিনিসগুলো কোথায়? আজকে যখন এত মানে এই লোহার রড, স্টোন চিপ মজুত হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে সেইখানকার ছাত্র পরিষদের যারা মানে সেখানে সংগঠনটা করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, তারা কি করছে? তাদের কাছে ইনপুট নেই। এবার বিষয়টা বুঝতে হবে আপনাকে, ইনপুট থাকা সত্ত্বেও তারা কোনো না কোনো একটা গোপন আতাতে রয়েছে, কোনো না কোনো তাদের মধ্যে একটা সেটিং রয়েছে। এই দেখুন, ব্রাত্যবাবু ইন্দ্রানুজের পরেই সুজন চক্রবর্তীকে নাকি পার্টি অফিসে কিছু ছাত্র পরিষদের ছেলেপিলেরা নাকি তালা বন্ধ করে দিয়ে চলে গেছে। তো এদের এই যে এত বড় বিপ্লব, এই যে দিকে দিকে আপনার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এত বিপ্লব, এত মারধর, চালিয়ে খেলা হবে, এই চালিয়ে খেলাটা সুজনবাবু দেখাতে পারলো না কেন? এই যে চালিয়ে খেলা হবে এসএফআই এর রাজ্য সম্পাদক বলছে। এবার বিষয়টা আপনাকে এইখান থেকে খুব পরিষ্কার বুঝে নিতে হবে যে তৃণমূল এবং সিপিএমের যে সেটিং, এটা খালি যাদবপুর নয়, আমরা সাদ্দাম মান্নান প্রসঙ্গে দেখতে পেয়েছিলাম। সাদ্দাম মান্নান কিভাবে নিজেরা গোপন আতাতে থেকে সোনা পাচার করে, একদম নদীর তলা মানে নদীর তলা থেকে সেটা বাংলাদেশে গিয়ে যায়, সেই সোনা বাংলাদেশ পৌঁছয়। তো এই যে একটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, এই যে নিজেদের মধ্যে একটা বোঝাপড়া, আমার মনে হয় এই তৃণমূল এবং সিপিএমের বোঝাপড়া হয়তো মোহনবাগান ক্লাবেও নেই। এদের যদি নামিয়ে দেওয়া হতো তাহলে আইএসএলে এদের বোঝাপড়াই লিগশিল্ড নিয়ে আসতে পারতো, মোহনবাগান ক্লাবও পারতো না। মানে এদের যে এত সুন্দর বোঝাপড়া, এত সুন্দর স্ট্র্যাটেজি, এটা সমস্ত মুখ্যমন্ত্রী এবং সুজন চক্রবর্তী স্ক্রিপ্টেড।